বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করে বাড়ির পথে রওনা দিতে রাত 1টা বেজে গেল। ডিসেম্বরের শেষ, শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। আকাশটাও মেঘে ঢাকা, গুড়গুড় শব্দে মেঘ ডাকছে। হঠাৎ বৃষ্টি নামা অসম্ভব কিছু নয়। এমনিতেই মাঝরাত, তার উপর শীতকাল। রাস্তায় গাড়ি ঘোড়া তো দূর, পুরো রাস্তাটাই একেবারে জনমানব শূন্য। দূরে কোথায় শিয়াল ডাকছে। শীতল বাতাস পায়ে যেন আলপিনের মতন ফুটছে এসে। বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ। হঠাৎ গায়ে যেন একটা জলের ফোঁটা অনুভব করলাম। এই রে, বৃষ্টি শুরু হলো নাকি? মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকাতেই কপালে ভাঁজ পড়ল। ওপর থেকে আমার দিকে ধেয়ে আসছে অজস্র জলের ফোঁটা। বৃষ্টি, সাথে ছাতা বা রেনকোট কিচ্ছু নেই। এখন উপায়? সামনে একটু দূরে একটা দোকান দেখা যাচ্ছে। সেই দোকানের সামনে টিন দিয়ে শেড মতো বানানো রয়েছে। দৌড়ে গিয়ে সেই শেডের তলায় দাঁড়ালাম। শালা নচ্ছার বৃষ্টি নামার আর সময় পেল না। কখন যে থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। উফ, অসহ্যকর। স্টেশন এখনও 10 মিনিটের হাঁটা পথ। ট্রেনে উঠে একটা স্টেশন পার হলেই আমার বাড়ি, একেবারে স্টেশনের পাশেই। অন্তত যদি স্টেশনে পৌঁছানোর পরেও বৃষ্টিটা নামতো তাহলেও কোনো ব্যাপার ছিল না। আরও মিনিট 10 কাটল। বৃষ্টির সাথে এবার যেন তীব্র হাওয়া ছাড়ল। দূরে গাছগুলো যেন সেই হাওয়ার সাথে মাথা দুলিয়ে নাচছে। এদিকে শীতে আমার পুরো শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে। কোথায় এই শীতের বৃষ্টিতে বাড়িতে লেপমুড়ি দিয়ে ঘুমোবো, তার বদলে কোন দুর্যোগে পড়তে হলো। এখন কখন যে বাড়ি ফিরবো, আর কখনই বা দু চোখের পাতা এক করব। কাল সকালে আবার অফিস। লেট হলেই বসের কড়া দৃষ্টি, ম্যানেজারের খিটখিট, তার সাথে আবার সবার কৌতুক ভরা পিএনপিসি ফ্রি। ভাবলেই যেন ভ্রুটা কুঁচকে যায়। না, আর 10 মিনিট অপেক্ষা করব। বৃষ্টির হাল বুঝে হাঁটা লাগাবো স্টেশনের মুখে। তা সে বৃষ্টি থামুক বা না থামুক। হঠাৎ একটা আওয়াজ কানে এলো। রাস্তার দিকে চোখ তুলে তাকালাম। স্টেশনের দিক থেকে একটা রিক্সা উল্টো দিকে যাচ্ছে। যাক, একটা রিক্সা পাওয়া গেল তাহলে অবশেষে। এই রিক্সায় করেই যাওয়া যাবে। কিন্তু রিক্সাওয়ালা যেতে রাজি হবে তো? সে দেখা যাবে। আগে তো দাঁড় করাই, রাজি করিয়ে নেওয়া যাবে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। রিক্সাটা আমার সামনে এসে দাঁড়ালো। চালককে দেখে মনে হলো এক 45-50 বছর বয়সী হাড় ঝিরঝিরে ভদ্রলোক। বলছিলাম, আমায় একটু স্টেশন পর্যন্ত ছেড়ে দিন না দয়া করে। না করবেন না, আপনার ভাড়া যা লাগে দেব। রিক্সাওয়ালা যেন ক্ষীণ স্বরে বলল। উঠে আসুন। রিক্সাওয়ালা নেমে রিক্সাটা ঘুরিয়ে নিল। আমি উঠে বসতেই রিক্সাটা চলতে শুরু করলো। ঝোড়ো হাওয়াটা এখন একটু কমেছে, তবে বৃষ্টি যেন আজ শপথ নিয়েছে। আর যাই হোক, আমি আজ আর থামছি না। জলের ঝাপট আসবে বলে রিক্সার পর্দাটা ফেলে দিয়েছে চালক। ফলে বাইরের কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি। পাশ দিয়ে যেন একটা গাড়ি শো করে চলে গেল। আদৌ সেটা গাড়ি না কোনো ট্রাক, সেটা বুঝতে পারলাম না। বৃষ্টির তেজটা যেন একটু কমেছে, তবে শো শো করে হাওয়া বইতে শুরু হয়েছে। কোথাও যেন একটা কুকুর তারস্বরে চিৎকার করে চলেছে। একটু এগোতেই রিক্সাটা থেমে গেল। স্টেশন এসে গেছে হয়তো। এই ভেবে সামনের পর্দাটা সরাতে যাব, এমন সময় রিক্সা চালকের আওয়াজ শুনতে পেলাম। বাবু, রিক্সা আর এগোবে না, আপনাকে এখানেই নেমে যেতে হবে। একটু অবাক হলাম। স্টেশন পর্যন্ত এইটুকু পথ, তাও রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে বলছে আর যাওয়া যাবে না। কি যেমন হলো রে বাবা। পর্দাটা সরালাম। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে আছে। বললাম, কি হয়েছে, যাবে না কেন? আর তো একটুখানিক। না বাবু, সামনে খুব ভিড়। ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছে। ওই যে ওই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া যাবে না, আপনি এখানেই নেমে যান বাবু। ও আচ্ছা, আর কি করা যাবে? আচ্ছা, তোমার কত ভাড়া দেবো বলো? বলতে বলতে হাত ঘড়িতে দেখলাম রাত 1:45 বাজে। দুটোই ট্রেন। খুব উপকার করলেন দাদা। বলুন কত ভাড়া দেব? উপকার করলাম? তাহলে আপনি আমার একটা উপকার করবেন বাবু। কি উপকার? আমার ভাড়াটা আর এই টাকা কটা একটু আমার বাড়িতে পৌঁছে দেবেন বাবু।
সে কি, তা কি করে সম্ভব বলুন তো? আমায় তো বাড়ি ফিরতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখুন, আর দাঁড়ালে এবার আমি ট্রেনটা মিস করব। আপনি এই নিন, এই 100 টাকা রাখুন, আমি চললাম। আপনাকে অনেক ধন্যবাদ। রিক্সাওয়ালার হাতে 100 টাকাটা গুজে দিয়ে স্টেশনের দিকে ছুটলাম। সামনের ভিড়টার কাছে আসতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। একেবারে থেতলে গেছে দেখ। ইস কি অবস্থা! নেশা টেশা করেছিল হয়তো, রিক্সাটাও তো শেষ রে। আর কি হ্যাঁ, দেখ ড্রাইভারগুলো একেবারে বুম হ্যাঁ দেখেছে। হ্যাঁ কি ব্যাপার, কি থেতলে গেছে? আমি যদিও ব্যস্ত, কিন্তু এমন জিনিস কানে এলে সেটা দেখার কিউরিসিটি তো হবেই। সেই ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। দেখলাম একটা গাছের মোটা ডাল ভেঙে পড়েছে রাস্তায়, আর তার নিচে একটা রিক্সা ভেঙে দুমড়ে গেছে। সেই রিক্সার পাশেই একটা মৃতদেহ, পুরো দেহটা থেতলে গেছে একেবারে। মুখটা রক্তমাখা, মুখটা যেন চেনা চেনা লাগছে না। মুখটা ভালো করে দেখতেই আমার শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই রিক্সাওয়ালাটাই তো এতক্ষণ আমাকে নিয়ে এসেছে এত দূর। যদি ইনি মারাই গিয়ে থাকে, তাহলে আমি এতক্ষণ যা রিক্সায় করে এলাম সে কে? আমার মাথাটা যেন ঘুরে উঠল, চোখের সামনে সব যেন কেমন অন্ধকার হয়ে আসছে। এখনই বুঝি জ্ঞান হারাবো। এমন সময় সেই ভিড়ের মধ্যে থেকে একজন লোক আমাকে ধরল। কি হলো দাদা, এমন করছেন কেন? ঘড়ি দেখলাম, ট্রেন আসতে আর 5 মিনিট বাকি। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। এই বলে সেখান থেকে বেরিয়েই স্টেশনের দিকে ছুটলাম। স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেন ঢুকে গেছে। ট্রেনটা থামতেই ট্রেনে উঠে পড়লাম। ফাঁকা ট্রেন। একটা লম্বা হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। ঘটনাটা যেন কোনো স্ট্রাগলার স্টোরি রাইটারের লেখা গল্পের মতন ঘটে গেল। ভাবলাম, কি জানি বাবা, এও কি সম্ভব? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, নাকি সত্যিই ভূত দেখলাম? ব্যাপারটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমি জানতাম না যে আমার অদৃষ্টে আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। বাড়ি ফিরে যখন বিছানায় গা এলালাম তখন রাত 2:30। অতিরিক্ত ঠান্ডায় ঘুমটা বেশ জাঁকিয়ে এলো। স্বপ্ন দেখলাম যেন সেই টিনের শেডটার তলায় দাঁড়িয়ে আছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পরেই সেই রিক্সাওয়ালা সেখানে এলো। আমি তাকে ডাকলাম। সেই রিক্সাতে চেপেই আমি রওনা দিলাম স্টেশনের দিকে। ঠিক সেই একই জায়গাতে এসে রিক্সাটা দাঁড়িয়ে গেল। রিক্সাওয়ালার সাথে সমস্ত কথোপকথন সমস্তটাই স্বপ্নে দেখলাম, কিন্তু কোনো কথা শুনতে পেলাম না, শুধুমাত্র একটা কথা বাদে। বাবু, আবার এইটুকু উপকার করলেন না আপনি। কিন্তু এই কথাটা তো সেই রিক্সাওয়ালা তখন বলেনি। ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। স্বপ্নটা নিয়ে ভাবতে থাকলাম, ঠিক কি দেখেছিলাম স্বপ্নে। সমস্ত স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠল, আর তারপরেই সমস্ত শরীর জুড়ে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। সমস্ত ঘটনাটাই আমি স্বপ্নে দেখেছি, কেবল যেটুকু আমি শুনতে পেয়েছি সেইটুকু বাদে। তাহলে সমস্ত কিছু যেন গুলিয়ে যেতে থাকলো। কি হচ্ছে এসব? আমার মাথার কি গন্ডগোল দেখা দিল? সেই রাতে আর ঘুম হলো না। পরদিন সকালে অফিসে গিয়ে সারাদিন ঘুম চোখে ঝিমিয়ে ঝিমিয়ে কাটল। অফিস ছুটির আগে ম্যানেজার বেশ কড়া সুরে বলে গেল, অফিসে কাজ করতে আসো নাকি ঘুমোতে? হ্যাঁ, মাসের শেষে টাকাটা কি ঘুমানোর জন্য দেয়া হয়? অ্যাকচুয়ালি স্যার। শাট আপ! অজুহাত দেবে না। তোমায় লাস্ট ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম এমন হলে তোমাকে অন্য চাকরি খুঁজতে হবে। আশেপাশে তাকিয়ে দেখলাম অন্য সবাই সেই ব্যাপারটার বেশ ভালোই মজা নিচ্ছে। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। ম্যানেজার চলে গেলে আমার এক সহকর্মী কাম একমাত্র বন্ধু অজয় এসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, কষ্ট পাস না, চল, 6টা তো বাজে, ছুটির টাইম হয়ে গেছে, চা খেয়ে তারপর বাড়ি ফেরা যাবে। অফিসের পাশেই বিল্টুর চায়ের দোকান। চা খেতে খেতে গত রাতের সমস্ত ঘটনা অজয়কে বললাম।
সব শুনে অজয় একটু অবাক হলো বটে, তবে শান্ত সুরে বলল, খুব চাপ নিয়ে ফেলছিস। বাই দ্য ওয়ে, দার্জিলিং গেছিস কখনো? তুই কি ছেলে বলতো অজয়, আমি একটা চিন্তায় পড়েছি আর তুই শালা দার্জিলিং নিয়ে পড়েছিস। আরে বাবা চল, কদিনের ছুটি নিয়ে একটু দার্জিলিং ঘুরে আসি। দার্জিলিংয়ে একটু ঠান্ডায় রাম 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 রাম, সমস্ত টেনশন থেকে মুক্তি। দেখছি, চল ওটা যাক। অজয়ের বাড়ি অফিসের কাছেই। সে চলে গেলে আমি হাঁটতে লাগলাম বাস স্টপের দিকে। রাস্তায় আজ একটু বেশিই ভিড়। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে থেকে আসা একটা লোকের সঙ্গে ধাক্কা লাগতেই আমি মাথা তুলে বললাম, মাফ করবেন। বলতে গিয়েও থেমে গেলাম। সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটা আমার ভীষণ চেনা। লোকটা বলে উঠল, বাবু, আবার এইটুকু উপকার করলেন না আপনি। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। দুই হাত তুলে চোখ দুটো মুছে নিয়ে আবার সামনে তাকাতেই দেখলাম, কই কেউ নেই তো। কি হচ্ছে এসব? রাতে বাড়ি ফিরে ব্যাপারটা নিয়ে ভাবতে বসলাম। ব্যাপারটা যেন মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। অজয়কে ফোন করে সন্ধ্যার ঘটনাটা সব বললাম। সব শুনে অজয় আবারও সেই একই কথা বলল। তোর মনে হচ্ছে না তুই একটু বেশি চাপ নিয়ে ফেলছিস? নিতে তো চাইছি না, কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ ঘুমো এখন। কাল অফিসে আয়, কথা বলছি। গুড নাইট। ফোনটা রেখে শুয়ে পড়লাম। অফিসে ছুটির অ্যাপ্লিকেশনটা করেই ফেলতে হবে, না হয় কদিন ঘুরেই আসা যাক। শুয়ে থাকতে থাকতে একসময় চোখটা বুজে এলো। আজকে আবারও একটা স্বপ্ন দেখলাম। একটা জায়গা, আগে কোনোদিনও এই জায়গাটায় যাইনি আমি। একটা দোকানের মাথায় একটা ফ্লেক্স টাঙানো, তাতে লেখা মা লক্ষ্মী ভাণ্ডার। সেই দোকানটার পাশেই একটা খড়ের চালের বাড়ি। বাড়িটার সামনে একটা বাচ্চা ভীষণ কাঁদছে, হয়তো খিদে পেয়েছে তার খুব। বাচ্চাটার সামনে একটা মহিলা নিষ্পলক লালচে চোখে তার দিকে তাকিয়ে আছে, হয়তো তার মা। হঠাৎ কে যেন বলে উঠল, বাবু, আবার এইটুকু উপকার করলেন না আপনি। আমি লাফিয়ে উঠলাম বিছানায়। আজ আবার সেই এক গলার আওয়াজ, সেই এক ঘটনা। না, এমনভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। এইসবই ভাবছি, এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বসে বসে প্ল্যান করে ফেললাম, এইবার সমস্তটা যদি আমার প্ল্যান মতন হয় তাহলে এই অদ্ভুত ব্যাপারটা থেকে আমি হয়তো বাইরে আসলেও আসতে পারি। পরের দিন শনিবার, অফিসে হাফ ডে। অফিস ছুটির পর অজয়কে বললাম, তোর জানাশোনো কোনো ভালো স্কেচ আর্টিস্ট আছে? কেন বলতো? একটা স্কেচ বানাতে হবে। কিসের? একটা জায়গার স্কেচ। আমি সমস্ত ডিটেলস বলে দেব, তবে ডিটেলস অনুযায়ী কিন্তু জায়গাটা হুবহু বানাতে হবে। অজয় যেন কিছু একটা ভাবল, তারপর বলল, আমি ট্রাই করব। তুই ছবি আঁকতে পারিস? দেখা যাক পারি কিনা। আমি আর লেট করলাম না, অজয়কে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। রাতে স্বপ্নে দেখা সেই মা লক্ষ্মী ভাণ্ডারের দৃশ্যটা গল্পের মতন করে বললাম অজয়কে। অজয় শুনতে শুনতে 20 মিনিটের মধ্যে একটা স্কেচ তৈরি করে ফেলে। আমি স্কেচটা দেখেই অবাক হয়ে গেলাম। এতটা জীবন্ত স্কেচ! তোর এই ট্যালেন্টটার কথা তো আমি জানতাম না অজয়। ছোটবেলার শখ, বহুদিন আঁকা হয় না, তাই এতগুলো বছর পর একটু ঝালিয়ে নিলাম। আর কথা বাড়ালাম না, স্কেচটার একটা ছবি তুলে নিলাম। তারপর সেই ছবিটা গুগল লেন্সে ফেলে লোকেশন চেক করতেই জায়গাটার নাম ভেসে ওঠে, কানাইপুর। তখন বিকেল 4টে। গুগল ম্যাপে লোকেশন ধরে আমরা এসে পৌঁছালাম কানাইপুর। ওই তো সেই মা লক্ষ্মী ভাণ্ডার, আর তার পাশে ওই তো সেই খড়ের চালের বাড়িটা। বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই একজন মহিলা এসে দরজা খোলে। আপনারা? অবিকল কাল রাতে স্বপ্নে দেখা সেই মহিলা। আমি পকেট থেকে মানিব্যাগটা বার করে 1000 টাকা সেই মহিলার হাতে দিলাম। আমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। আপনার স্বামী একটা ইন্স্যুরেন্স করিয়েছিলেন। চুক্তি অনুযায়ী তার অবর্তমানে প্রতি মাসে তার পরিবার কোম্পানি থেকে 3000 টাকা করে পাবে এবং তার সন্তানদের পড়াশুনোর সমস্ত খরচা কোম্পানিই দেবে। সেই মহিলার চোখ যেন হঠাৎ জলে ভিজে উঠল, হয়তো তার স্বামীর পরিবারের প্রতি চিন্তার কথা ভেবেই।
সেদিন রাতে আরও একটা স্বপ্ন দেখলাম। বৃষ্টির রাতে সেই টিনের শেডের তলায় আজও দাঁড়িয়ে আছি আমি। সেই রিক্সাওয়ালা আজ আর রিক্সা নিয়ে আসেনি, আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমাকে যেন বলছে, বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক বড় উপকার করলেন আপনি। আমি যে আমার পরিবারকে প্রচুর ভালোবাসি বাবু, অনেক বড় উপকার করলেন বাবু। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বৃষ্টি রাতের ঝোড়ো হাওয়ার সাথে কোথায় যেন মিলিয়ে গেল সেই রিক্সাওয়ালা।